আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। ঈদের ছুটিতে আনন্দ বিনোদন, পরিবার পরিজন নিয়ে হই হুল্লোড়। পাহাড় সমুদ্রে ঘুরতে গেছেন অনেকে। আমরা সবাই এনজয় করতেছি, দ্যাট ইজ ওপেন স্পেস। এখানে আমি বাবা মার সাথে এসেছি, আমার অনেক ভালো লাগছে। বাচ্চাদের খেলতে দেখে আমাদেরও ছোটবেলার কথাটা মনে হয়ে গেছে। ডক্টর ইউনূসের চীন সফর অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য, অভিমত মির্জা ফখরুলের। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের আশা। প্রধান উপদেষ্টাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করতে চান, সে ধরনের আগ্রহ তারা। যারা নির্বাচিত হবেন তারা সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। রাজনৈতিকভাবে আর দাঁড়াতে দেয়া হবে না আওয়ামী লীগকে, বললেন তথ্য উপদেষ্টা। বিগত আমলে গুম খুন বাস্তবায়ন করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায়নি। তো এটা আসলে আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছেড়েছে বিপুল সংখ্যক নগরবাসী। দেরিতে হলেও বাড়ির পথ ধরে উচ্ছ্বসিত সবাই। ঈদের পরের দিন যা পূর্বে যত গেছি আর কি, এই তারিখে স্বস্তি দেয়। বাচ্চারা ফ্যামিলি নিয়ে বেড়াইতে যাচ্ছি। এক্সাম কাজে ব্যস্ততা ছিলাম তো যাওয়া হয় নাই, তো এখন ফ্যামিলি নিয়ে শ্বশুর বাড়ির দিকে বেড়াইতে যাইতেছি। রাজধানীতে হাতাহাতির রেশে সংঘর্ষে জড়ালো হবিগঞ্জের 2 গ্রামের মানুষ। পুলিশের অভিযানে হাসপাতাল থেকেই সটকে পড়লেন আহতরা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে 2700। এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা, নিহত 10,000 ছাড়িয়ে যাওয়ার শঙ্কা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ঈদের দ্বিতীয় দিনে ঈদ আনন্দের দিনভর নানা আয়োজনে মুখর ছিল রাজধানী ঢাকা। বিনোদন কেন্দ্রের রোমাঞ্চকর রাইড আর গেমসের পাশাপাশি অনেকেই ঘুরে বেরিয়েছেন রাজধানীর বিভিন্ন স্থানে, সামিল হয়েছেন নানা ঈদ আয়োজনে। মঙ্গলবার বিকাল থেকে যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে ঈদ আনন্দে মাতেন শিশু কিশোর এবং অভিভাবকরা। রোমাঞ্চকর সব রাইড আর গেমসের জগতে হারায় সবাই। এদিকে অনেক জোরে জোরে ঘুরলে মজা লাগে। I haven't been on a ride yet. I'm just walking around seeing which one I should choose. এখানে আমি বাবা মার সাথে এসেছি, আমার অনেক ভালো লাগছে। বাচ্চাদের খেলতে দেখে আমাদেরও ছোটবেলার কথাটা মনে হয়ে গেছে। তার মনে করলাম যে আমরাও একটু এনজয় করি এদের সাথে সাথে। যমুনার পক্ষ থেকে যে এটা খোলা রেখেছে বাচ্চাদের জন্য, এটাদের জন্য তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যমুনা ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আয়োজন করা হয় ঈদ স্পেশাল ম্যাজিক শো, যেখানে শিশুরা উপভোগ করে মজার সব ট্রিক। আয়োজন করা হয় কনসার্ট, মন মাতানো সব গানে সন্ধ্যাটা উপভোগ করেন দর্শনার্থীরা। আকাশে সূর্যের দেখা না মিললেও গরমের কমতি ছিল না দিনভর। তাতে অবশ্য দমে যাননি নগরবাসী, ঘুরতে বের হয়েছেন যথারীতি। গতকালকার তুলনায় আবার আজকে একটু গরমটা কম, যেমন আজকের জন্য ঘুরতে বের হয়েছে আর কি। ফার্স্ট টাইম তো গরম কম ছিল, মানে তারপর লাস্টের দিকে একটু বেশি ছিল। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ মেলায় যোগ দিয়েছেন নগরবাসী। তবে শিশুদের জন্য তেমন কিছু না থাকায় হতাশ তারা। সবার জন্য ঘোরার একটা সুযোগ করে দিয়েছে, মানুষ তো ঘর থেকে বাইরে হতে পারে না। আমরা সবাই এনজয় করতেছি, দ্যাট ইজ ওপেন স্পেস এবং খুব ক্লিন কাট। বিজয় সরণির নব থিয়েটার ও সামরিক জাদুঘরও নগরবাসীর অন্যতম আগ্রহের জায়গায় পরিণত হয়। এখানে শিশুদের নিয়ে ঘুরতে আসেন অনেকে, কিন্তু টিকিট কাটতেই দীর্ঘ সময় লেগেছে। আমি এর আগে কোনোদিনও আসি নাই নব থিয়েটার, আজকে প্রথম আসলাম। এটা একটা বেটার প্লেস, যে একটু গিয়ে সময়টা একটু বেটারভাবে স্পেন্ড করার জন্য। এখানে অনেকে আছে যারা লাইনে আছে আর ঢুকতেও পারবে না। ঈদ উপলক্ষে তাদের আসলে আমার মনে হয় সুসংখ্যা বাড়ানো উচিত। সন্ধ্যা থেকে মানিক মিয়া এভিনিউতে ব্যাপক সমাগম ঘটে। স্বজন আর বন্ধুদের নিয়ে ঘুরতে আসেন অনেকে।
শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থী ঢল নামে চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে হাজির চিড়িয়াখানা প্রাঙ্গণে। বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ দেখে অনেকেই যেন ফিরে গেছেন শৈশবে। সাধারণ মানুষ বলছেন, লম্বা ছুটিতে এবার ঈদ উদযাপন হচ্ছে মন খুলে। আয়েশি ভোজনে ব্যস্ত বাঘ আর বাঘিনী। খাবার শেষে পায়চারি খাঁচা জুড়ে। চিড়িয়াখানায় দর্শনার্থীদের সব ভিড় যেন এই এক জায়গায় এসে থমকে গেছে। বাঘ দেখছি, কুমির দেখছি, অনেক কিছু দেখেছি। আমি বানর দেখছি, বাঘ দেখবো। আমি বাঘ দেখলাম, ভাল্লুক দেখলাম, মানে কুমির দেখলাম, অনেক মজাই লাগছে আমার। চিড়িয়াখানায় ঢুকতেই প্রথম দেখা যাদের সঙ্গে, তাদের নিয়ে শিশুদের আগ্রহটা একটু বেশি। চৈত্রের সকালে জাতীয় চিড়িয়াখানায় বানর, ভাল্লুক, জলহস্তিদের কাণ্ডকারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই। ঈদের দ্বিতীয় দিনে বিনোদন পিয়াসী হাজারো মানুষের ভিড় চিড়িয়াখানায়। লম্বা ছুটি, তাই পরিবার পরিজন নিয়ে স্বস্তির এই ঘোরাঘুরি। ভ্যাপসা গরম আর পথের ক্লান্তি সবকিছুই যেন তুচ্ছ ঈদ আনন্দের কাছে। মানে এত মানুষ যে আজকে আসবে কল্পনা করিনি। কত মানুষ, এগুলো দেখে আরো বেশি ভালো লাগছে। আমার জন্মের পরে মনে হয় এত সুন্দর ঈদ কোনো সময় উপহার পাইনি। অনেক ভিড় হলো, অনেক আনন্দ লাগতেছে। বাচ্চা কাছে নিয়ে আসছে, সবসময় তো আসা হয় না। চিড়িয়াখানার এক প্রান্তে যখন দল বেঁধে চড়ে বেড়াচ্ছে হরিণ, অন্য প্রান্তে লম্বা গলা বাড়িয়ে জিরাফ যেন স্বাগত জানাচ্ছে আগত দর্শনার্থীদের। সিংহের খাঁচার সামনেও কমতি নেই উচ্ছ্বাসের। শিশুদের উচ্ছ্বাস তো আছেই, বড়রাও যেন ফিরে গেছেন শৈশবে। বান্দর দেখছি, হরিণ দেখছি। আমি প্রথমবার আসছি, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। স্বামী সন্তান নিয়ে ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে জোরদার ব্যবস্থা। দিনে প্রায় 1.5 লাখ দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায়, সেই প্রত্যাশা কর্তৃপক্ষের। মানুষের এই ঢল দেখে বোঝার উপায় নেই আজ ঈদের দ্বিতীয় দিন। এবারে ঈদের ছুটি লম্বা, ফলে মানুষের হাতে সময়ও অনেক, তাই ধীরে ধীরে আরও জমে উঠবে ঈদ আনন্দ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পর্যটকদের পদচারণায় মুখর ভ্রমণ কেন্দ্রগুলো। পরিবার পরিজন, বন্ধু বান্ধবের সাথে ছুটির মুহূর্তগুলোকে স্মরণীয় করতে ঘুরে বেড়াচ্ছেন তারা। শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সী মানুষের পদচারণায় মুখর বিভিন্ন স্পট। উপরে সারি সারি পাহাড় আর মেঘের মাখামাখি, নিচে বয়ে চলা জলের ধারায় বিছানো সাদা পাথর। ঈদে 9 দিনের ছুটি, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পরিবার বন্ধু বান্ধব নিয়ে সিলেটের উল্লেখযোগ্য স্পটগুলোতে ছুটছেন পর্যটকেরা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই সিলেট। গতকালকে আমরা ঈদে ছিলাম জাফলংয়ে, আজকে এখানে অনেক সুন্দর প্লেস। এবারই ফার্স্ট বাচ্চাদের নিয়ে আসলাম, ওরা ঢাকা থেকে ঈদ করতে আমার বাসায় আসছে, আমি সিলেটেই থাকি, তো আর কি মোটামুটি খুব সুন্দর, ওরা খুব উপভোগ করতেছে এই ঠান্ডা পানি। বন পাহাড়ের সান্নিধ্য পেতে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বেড়েছে পর্যটকদের সমাগম। যেহেতু বাচ্চা নিয়ে আসছি, বিশেষ করে কিডস জোনটা অনেক ভালো লাগছে। পাশাপাশি ঝুলন্ত ব্রিজ, সব জায়গায় মানে একদম কালারফুল, খুব সুন্দর করে সাজিয়েছে। এবার সবার আনন্দের সাথে বাচ্চাদের আনন্দ মিশে একাকার হয়ে গেছে। সকাল থেকে পর্যটকের মোটামুটি সমাগম ছিল, এখনো পর্যন্ত হচ্ছে 2000+ হয়েছে। আমরা আশা করতেছি যে এই সমাগমটা বেশ কিছুদিন থাকবে। অবসর কাটাতে বাঙালির পছন্দের শীর্ষে কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের ছুটি কাটাতে উপচে পড়া ভিড় সুগন্ধা, হিমছড়ি, ইনানির মতো পয়েন্টগুলোতে। এটা সুন্দর একটা প্লেস, প্রাকৃতিক হাওয়া, সাগরের বড় বড় ঢেউ, অনেক ভালো লাগে। সপরিবারে কক্সবাজার এসেছি, আমাদের ভীষণ মজা লাগছে, ভালো লাগছে, উপভোগ করছি বিষয়টা। মনের অবসাদ, ক্লান্তি, কর্মব্যস্ততার এগুলোর যে একটা ক্লান্তি আসে, সেটা থেকে রিফ্রেশ হয়ে আবার নতুন করে যার যার কাজের জায়গায় ফিরে যাব। রাজশাহীতেও ঈদ আনন্দে মেতেছে সব বয়সী মানুষ। পুঠিয়া রাজবাড়ি সহ 3তলা হাওয়াখানা ভবনেও ভিড় বেড়েছে দর্শনার্থীদের। উচ্ছ্বাস আনন্দ বিনোদন কেন্দ্রগুলোতেও। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে হাজারো দর্শনার্থীর ভিড়, মেতে উঠেছেন ওয়াটার কিংডমে। চড়ছেন কেবল কার, ক্রাই ট্রেন সহ বিভিন্ন রাইডে। প্রথমবার ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি, মজা লাগছে, এন্ড এখানকার পরিবেশটাও খুবই ভালো। আমরা শহরে থাকতে থাকতে বোর্ডিং হয়ে গেছি, এখানে এসে এতটাই ভালো লাগছে যে শহরে থাকতে থাকতে বোর্ডিং হয়ে গেছি, এখানে এসে এতটাই ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। ঈদ বিনোদন ঘিরে দেশের বিভিন্ন স্থানে বসেছে গ্রামীণ মেলাও। জারিন অর্নি, যমুনা নিউজ।
প্রধান উপদেষ্টার কথার ভিত্তিতে ডিসেম্বরেই নির্বাচনের আয়োজন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ জেলার ঠাকুরগাঁওয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি আরও বলেন, সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে মতৈক্য হবে সেগুলো নির্বাচন পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। ঈদের সময় কাটাতে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালীবাড়ির বাসভবনে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধান উপদেষ্টার কথার ভিত্তিতে ডিসেম্বরেই নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করতে চান, সেই ধরনের আগ্রহ তার আছে। মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে, চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে, সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। প্রধান উপদেষ্টার চীন সফরকেও বর্তমান সরকারের একটি বড় সাফল্য বলে মনে করেন বিএনপির এই রাজনীতিবিদ। জানান, বিগত সরকারের আমলে চীনের সাথে একটি দলের একতরফা যে সম্পর্ক গড়ে উঠেছিল, সরকার পতনের পর সেই ভাবনায় পরিবর্তন এসেছে। সফর করাটা এটা নিঃসন্দেহে বর্তমান সরকারের একটা, আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য। সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার যে চিন্তাভাবনাগুলো পরিবর্তন করেছে, চীন এখন প্রায় সবগুলো রাজনৈতিক দলের সঙ্গেই কথাবার্তা বলছে। পাশাপাশি জনস্বার্থে বিএনপির 31 দফা বাস্তবায়নের কাজ চলমান বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন কমিটও করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে এবং উন্নয়নে তারা বিনিয়োগ করবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আওয়ামী লীগের আমলে গুম খুনের শিকার পরিবারগুলোর জন্য এবারের ঈদটা অন্যরকম আনন্দের। কারণ গুমের নির্দেশদাতা শেখ হাসিনা নিজেই এখন পলাতক। তথ্য উপদেষ্টার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বজনরা এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বিরোধী দলের নেতাকর্মীকে গুম করে অনেককেই ভারতে পাচার করে দেয়া হয়। রাজধানীর শাহিনবাগে সাজেদুল ইসলাম সুমনের বাড়ি। গাছপালা ঘেরা এই উঠান থেকেই যাত্রা শুরু সারা দেশে গুমের শিকার পরিবারের স্বজনদের সংগঠন মায়ের ডাকের। এই বাড়ির খোলা বারান্দায় বসে এখনও ছেলের অপেক্ষায় সুমনের বৃদ্ধ মা। জীবন ছায়ান্নে এসে ভীষণ আকুতি, সন্তানের ভাগ্যে কি ঘটেছে সেটাও কি অন্তত জানতে পারবেন না? বিএনপি নেতা সুমনের বাড়িতে গুম হওয়া পরিবারগুলোর স্বজনদের জন্য ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয় বিকেলে, যেখানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যোগ দেন। মাহফুজ সহ অন্য ছাত্রনেতা ও আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বজনরা জানান, এখন সময় গুম খুনের দ্রুত বিচার। যতক্ষণ পর্যন্ত একটা ভাইয়েরও হদিস না পাবো, ততক্ষণ পর্যন্ত বিগত 1.5 যুগ যেইভাবে দিয়েছিলাম তারও 100 গুণ বেশি জোর নিয়ে রাস্তায় থাকবো। প্রত্যেকটা গুম ভাইয়ের সন্ধান চাই। কেন আমার ভাইকে গুম করা হয়েছে এবং কারা জড়িত? আমাদের বাবাদের অন্যায় কি ছিল, আমাদের চাচুদের অন্যায় কি ছিল, যাতে আমাদের বাবাদের এত দিনের পর দিন, বছরের পর বছর এভাবে গুম করে রাখলো। শুভেচ্ছা জানাতে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বলেন, এখন মানবাধিকার নিয়ে ইচ্ছে মতো কথা বলা যায়, অথচ গুমের শিকার মানুষদের নিয়ে 16 বছর কথা বলার কেউ ছিল না। একটা বিড়ালের অধিকার নিয়ে আমরা এখন কথা বলতে পারি। গতকালকের এত বড় আনন্দ মিছিল হয়েছে, সেখানে হাতিকে ব্যবহার করা যাবে কি যাবে না সেটা নিয়েও কিন্তু ঢাকাবাসী কথা বলছে। অথচ গত 17টা বছর মানে আমার বাচ্চা, আমার ছেলেটা, আমার ভাইটা নাই, কিন্তু আমাকেও অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করছেন এই কথা জিজ্ঞাসা করার মতো কোনো অধিকার ছিল না। তথ্য উপদেষ্টা বলেন, গুম খুন ছিল শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্ত। গুম পরিবারের স্বজনরা মায়ের ডাকের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছিলেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা অগ্রসৈনিক। এই সংখ্যা তো আসলে হাজারের উপরে এবং অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায়নি। তো এটা আসলে আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেককে এখানে ওরা এখানেই ছিল না, ওরা আসলে কেউ ভারতের কারাগারে ছিল। আমরা আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে তথ্য নিয়েছি, ওখানে কারাগারে অনেকেই ছিলেন যে যারা ওখানে এখান থেকে তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে ভারতে।
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আর কখনো দাঁড়াতে দেওয়া হবে না উল্লেখ করে তথ্য উপদেষ্টা মন্তব্য করেন, গুমের রাজনীতি আর কেউ যেন না করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ লক্ষ্য করা গেছে। হুড়োহুড়ি আর যানজটের ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানান যাত্রীরা। তবে কমিউটার ট্রেনের টিকিটের ক্ষেত্রে ছিল অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। আর বাস টার্মিনালে যাত্রীর ভিড় থাকলেও বাসের সংখ্যা কম। ঈদের দ্বিতীয় দিন কমলাপুর স্টেশনে যাত্রীদের অপেক্ষা কমিউটার ট্রেনের জন্য। টিকিট পেতে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়েছে 1.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত। কেউ যাবে নেত্রকোনা, কেউ বা কিশোরগঞ্জ। যাত্রীর সংখ্যা বেশি থাকলেও ট্রেনের টিকিট প্রাপ্তি নিয়েছিল নানা অভিযোগ। এমনি ভাড়া তো সবসময় যায় 80 টাকা 100 টাকা করে, এখন 200 টাকা করে রাখতেছে। তো 200 টাকা যে আমরা দিতেছি, আমরা যে এত লাইনে দাঁড়ায় এত কষ্ট করে যাইতেছি, ইয়ার পরে যদি সিট না দেয়, টাকা রেখা দেয় অথচ সিট দেয় না। 16টা টিকিট কেটে 4টা টিকিট পাইছি, 16টা টিকিট কেটে 4টা সিট পাইছি। অনেক লেট করে দিচ্ছে, কেউ বলতেছে 5টায় একটা টিকিট দেয়। আমরা সাধারণ মানুষ টাকার অভাবে এই যে ঈদের পরের দিন যাইতেছি। 50-60টা বা 100 জনের মানুষ ধরেন 100 টিকিটের পরে সিট থাকে না কি করে। তবে রেল কর্তৃপক্ষ বলছে সকলকে সুযোগ করে দিতেই তারা প্রতি 5টি টিকিটের চাহিদার বিপরীতে একটি সিটের টিকিট দিচ্ছেন। সাথে দেয়া হচ্ছে 4টি স্ট্যান্ডিং টিকিট। চাই একটু মহিলারা যেন একটু ভালোভাবে যাত্রী যায়, এই জন্য হয়তো প্রথম দিকে 5 জন যাত্রীরা 2টা সিট দেই বা 4 জন যাত্রীরা 2টা সিট দেই, কারণ পিছের যাত্রীরা সুবিধাটা দেওয়ার জন্য। যাত্রী এখন বলছে যে আমি 5টা কাটলাম, 2টা কেন সিট দিল, তাদের সুবিধার্থী। কমিউটার ট্রেনে অতিরিক্ত ভিড় থাকলেও আন্তনগর ট্রেনে চাপ ছিল তুলনামূলক কম। ঢাকায় ফেরার ট্রেনেও যাত্রী দেখা যায়নি খুব একটা। অনেক যানজট, কাজে ব্যস্ততা ছিলাম তো যাওয়া হয় নাই। তো এখন ফ্যামিলি নিয়ে শ্বশুর বাড়ির দিকে বেড়াতে যাইতেছি। সকালবেলা আসলে যানজট বাড়িতে পৌঁছা যায়, এই জন্য সকালে এসে নরসিংদী যাচ্ছি। ঈদের ছুটিতে লম্বা ছুটি, দেশে বাচ্চারা নিয়ে ফ্যামিলি নিয়ে বেড়াইতে যাচ্ছি। বাস টার্মিনালগুলোতেও ভিড় কম নয়, তবে ছিল না অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ। ঈদের আগের দিন, ঈদের পরের দিন যা একটু পূর্বে যত গেছি আর কি, এই তারিখে স্বস্তিদায়ক। মসজিদে চাকরি করি, ও মসজিদে ঈদের নামাজ আছে তো, এর নামাজ পড়ে তারপরে যাচ্ছে। টিকিট দেওয়া বন্ধ দেখা যাইতেছে, এই কাউন্টারে সিরিয়াল টিকিট দিতেছে না, বলতেছে আরো ঘন্টা 1.5 ঘন্টা দেরি হবে। 2 ঘন্টা টিকিটের সিরিয়াল পাইছি, এখন টিকিটের জন্য বাসের জন্য দাঁড়ায় আসছে। লম্বা ছুটি হওয়ায় ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফেরা মানুষের ভিড় থাকবে বলে আশা কাউন্টার মালিকদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে দেশের কারাগারগুলোতে চলছে 3 দিনের বিশেষ আয়োজন। ঈদের পর দিন বন্দীদের বাড়ি থেকে রান্না করা খাবার সরবরাহ করা হয়। এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে উপচে পড়া ভিড় ছিল বন্দির স্বজনদের। বাসার খাবারের পাশাপাশি 5 মিনিট টেলিফোনে কথা বলার সুযোগ পান। কারা কর্তৃপক্ষের এমন আয়োজনে খুশি বন্দীদের স্বজনরা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঈদ আয়োজনের খবর জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। কারাগার, অপরাধ, বন্দী, কোনো কিছুই বোঝার বয়স হয়নি ছোট্ট শিশুটির। লোহার বেষ্টনীর ওপারে বাবা মা সঙ্গে করে নিয়ে এসেছেন দেখা করাতে। ঈদে কারাবন্দী স্বজনদের সঙ্গে দীর্ঘ সময় দেখা করার সুযোগ আসে পরিবারের। বছরে 2 ঈদেই সুযোগ থাকে বাড়ি থেকে রান্না করা খাবার দেওয়ার, আর এই সুযোগ হাতছাড়া করতে চান না কোনো বন্দীর স্বজন। এজন্য ভোর থেকেই কেন্দ্রীয় কারাগারে খাবার জমা দেওয়ার ভবনে প্রায় 8000 বন্দীর দীর্ঘ লাইন। বাইরে খাবার দাবার লইছি, গোস মাছ লইছি, বাইরের জন্য গরুর গোস এমন কয়েক পদ তরকারি মিলে ভাত হইতেছে। বাড়িতে আমরা বাড়িতে করে খাবার দিছি আমার ছেলের জন্য। খাবার দেওয়ার পর ডাক পড়ে বন্দীদের সঙ্গে দেখা করার। 2টি ভবনের মোট 16টি ইউনিটে ব্যবস্থা আছে সাক্ষাৎ করার। কেউ চাইলে টেলিফোনে কথাও বলতে পারেন স্বজনদের সঙ্গে। কারা কর্তৃপক্ষের এমন আয়োজনে খুশি সাক্ষাৎকারীরা। বছরের একটা দিন আমরা খাওয়ান দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার ভিতরে থাকে। আজকে সুষ্ঠু মতে দেখা হয়েছে, আল্লাহর মতো ভালোই আছে, এই জন্য সব পরিবার আছে। বাড়ির খাবারও একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই পৌঁছাতে হয় বন্দীদের কাছে। প্রথমে কারারক্ষীদের কাছে নির্ধারিত টোকেনের বিপরীতে খাবার জমা দেন স্বজনরা। এরপর সেই খাবার পরীক্ষা নিরীক্ষার পর পাঠানো হয় কারা অভ্যন্তরে। সেখানে আরেক দফা পরীক্ষার পর দেয়া হয় বন্দীদের। তবে চাইলেই সব ধরনের খাবার দেওয়া সম্ভব নয়। আজকে সময় ঢুকতে দেয় নাই, ঈদের তো সময় খায়। সারা রাত বসে খাবারগুলো রান্না করছি, 2 পোটলা বাইরে ফেলাই দিয়ে আসছি।
সব খাবার গ্রহণ করছে না কারা কর্তৃপক্ষ এমন অনুযোগ যখন করছেন স্বজনরা, ঠিক তখনই এক নারী ধরা পড়েছেন মাদকসহ, যিনি মাংসের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় মাদক সরবরাহ করার চেষ্টা করেছেন বন্দীকে। কারা কর্মকর্তারা বলছেন, বন্দী ও তাদের স্বজনদের ঈদকে আনন্দময় করতেই এমন আয়োজন করা হয় কারাগারে। ঈদের 3 দিনই বন্দীরা ওদের যে রেগুলার রুটিন যে সাক্ষাৎ, সেই সাক্ষাতের বাইরে একটা বিশেষ সাক্ষাৎ করতে পারবে আত্মীয় স্বজনের সাথে। আর বন্দীরা সপ্তাহে একদিন মোবাইলে কথা বলে, তার বাইরে 5 মিনিট মোবাইলে কথা বলতে পারবে। এটা হচ্ছে ঈদের জন্য স্পেশাল ওদের জন্য আয়োজন। ওই যে লিকুইড খাবারগুলো তো চেক করা একটু মুশকিল, লিকুইড জিনিসের সাথে কিছু মাদক জাতীয় কিছু যেতে পারে, অনেক খাবার যাচ্ছে না, এগুলো মানে নিরাপত্তার স্বার্থেই যতটুকু করা হচ্ছে নিরাপত্তার স্বার্থেই। এর আগে ঈদের দিন সকালে কারাবন্দীদের নিয়ে অনুষ্ঠিত হয় ঈদ জামাত, আর আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কারাগার শুধুমাত্র একজন অপরাধীকে বন্দী রাখার কোনো জায়গা নয়, এটি এক ধরনের সংশোধনাগার। আর তাই যারা এই কারা অন্তরীণ হন তারা যখন বের হবেন তখন অন্তত শুদ্ধ হয়ে যাতে বের হতে পারেন সেমুখী কার্যক্রম আরও জোরদার করা উচিত বলে মনে করেন বন্দীদের স্বজন, কারা কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। এলইডি টিভি বিক্রি নিয়ে বাকবিতণ্ডা এবং হাতাহাতি হয় রাজধানীতে। সেই ঝগড়ার রেশ ধরে সংঘর্ষে জড়ালো হবিগঞ্জ লাখাইয়ের 2 গ্রামের মানুষ। আহত 30 জনের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি হলেও পুলিশের অভিযানে সটকে পড়েছে তারা। ঈদের দ্বিতীয় দিন সকালে এভাবেই সংঘর্ষে জড়ায় হবিগঞ্জ লাখাইয়ের পূর্ব তেঘরিয়া গ্রামের 2 পক্ষের লোকজন। পুলিশ জানায় ওই এলাকার আব্দুল মুকিত ও রুকন মিয়া ব্যবসার কারণে দীর্ঘদিন ঢাকার মিরপুরে বসবাস করেন। সম্প্রতি মিরপুরে পুরাতন এলইডি টিভি বিক্রিকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হয়। ঈদের ছুটিতে এলাকায় ফিরলে ঘটনাটি নিয়ে মুকিত মিয়া ও রুকন মিয়ার লোকজনের মধ্যে উত্তেজনা ছড়ায়। বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের তারিখ নির্ধারণ করে স্থানীয়রা। বৈঠক চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। ঢাকাতে টিভি নিয়ে গেঞ্জাম হয়েছি, ওই যে এলইডি টিভি আছে না, জি, সেকেন্ড হ্যান্ড টিভি বিক্রি করা নিয়ে গেঞ্জাম। ওই গেঞ্জাম আইসা ওই যে আপনার মুকিত গ্রুপ যেটা, ওই গ্রুপের লোকে রুকনের গ্রুপের লোকের বাড়িতে ফলাফি করলে ডাকাডাকি করছে আর কি। সংঘর্ষে আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক কয়েকজনকে পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেলে। খবর পেয়ে হাসপাতালেই অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ। চিকিৎসাধীন অনেকেই সটকে পড়ে। সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পৌঁছায় লাখাই পুলিশ। বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটকও করে তারা। আমি হাজির এসে যাই, আমার পুলিশ শান্ত নিয়েছি, এখন পরিস্থিতি স্বাভাবিক। মোটামুটি কিছু টিকল অস্ত্র, কিছু আসামি ধরা পড়ছেন, ধরছি। এটা পুরো হিসেব টাকা নিতে পারতেছি না, পরে দিতে পারবো আর কি। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। জুলাই শহীদদের আকাঙ্ক্ষার দুর্নীতিমুক্ত দেশ গড়ার লড়াই শেষ হয়নি এখনো, বরং তা শুরু হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মৌলভীবাজারের কুলাউড়া ডাক বাংলো মাঠে জামাত ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, 13টি বছর বাংলাদেশ দলীয় সব কার্যালয়ে সিলগালা করে রেখেছিল আওয়ামী লীগ। শেষ মুহূর্তে দিশেহারা হয়ে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে দলটি। কুলাউড়া উপজেলা আমির অধ্যাপক আব্দুল মুমতাজিমের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম, জেলা আমির হাবিবুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। জমি জমা নিয়ে বিরোধ থামাতে গিয়ে ভোলায় এক বিএনপি নেতা মারা গেছেন। স্থানীয়রা জানায়, জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। সদরের ভেলমিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহিম ও আলমের মধ্যে তারা দুজনই ওয়ার্ড বিএনপির রাজনীতির সাথে জড়িত। পূর্ব বিরোধে জেরে আজ সংঘর্ষে জড়ায় দুপক্ষ। খবর শুনে বিরোধ থামাতে গিয়ে হামলার শিকার হন ওয়ার্ড বিএনপি সভাপতি জামাল হাওলাদার।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আলমে আর কি জমিন একজন থেকে কিনছে, আর সেই কিনা জমিনে সে খাস দাবি করে ইব্রাহিমে দহলদারিতে গেছে। এত অর্থ কোথায় হয়েছে আল্লাহ জানে। চাইনিজ কুলার বগি দাও সাফাডি বড় বড় ছুরি আই কমান শুরু, তখন আমরা লোক নিমু পরে আমাকে হাতেও কিছু আসেন না, প্রতিবাদ করার মতো আমরাও দৌড় দিছি। চট্টগ্রামের রাউজানে জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে হত্যার অভিযোগ উঠেছে অন্য ভাইদের বিরুদ্ধে। দুপুরে রাউজানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় নুরুল আলম বকুলকে। স্বজনরা জানায় জমি নিয়ে বকুলের সাথে বিরোধ চলছিল তার দুই ভাই নাজিমউদ্দিন ও দিদারুল আলমের। এ নিয়েই আজ বাক বিতর্তার এক পর্যায়ে বকুলকে আঘাত করে তারা। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক ঘাতক দুই ভাই। বকুল আর ঘাতকরা সৎ ভাই বলে জানায় স্থানীয়রা। বাণিজ্য সম্পর্কে নতুন দুয়ার খুলতে পারে আসছে বিমস্টেক সম্মেলনে। সমঝোতা হতে পারে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে। সংস্থাটির ভবিষ্যৎ নিয়েও কর্মপরিকল্পনা দেবেন বিশিষ্টজনদের একটি কমিটি। বিশ্লেষকরা বলছেন বিমস্টেকে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের সামনে এখন আসিয়ান অঞ্চলে সম্পর্ক জোরদারের হাতছানি। বঙ্গোপসাগর ২৭ লাখ বর্গ কিলোমিটারের বিশাল এই সমুদ্রপথের সুবিধা পাচ্ছে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড, এই অঞ্চলের ৭ দেশ। শিল্প ও বাণিজ্যে এই সুবিধার সদ্ব্যবহারে ২৭ বছর আগে শুরু হয় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের যাত্রা। যদিও কেবল প্রতিশ্রুতি ছাড়া তেমন কোনো অগ্রগতি নেই এখনও। বিশ্ব বাণিজ্যে গ্লোবাল সাউথের উত্থানে সক্রিয় হতে চায় এই আঞ্চলিক জোট। আসছে শীর্ষ সম্মেলনে বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধির সুযোগ খুঁজবেন ৭ দেশের শীর্ষ নেতারা। ৩ এপ্রিল বিমস্টেক সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা জানি না যে এটা সাইন করার মতো অবস্থায় থাকবে কিনা, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি শূন্য শুল্ক সুবিধা পরস্পরের মধ্যে পেতে পারি, সেটার সুযোগে আমরা যদি বিনিয়োগ আকর্ষণ করতে পারি, বিমস্টেক মার্কেট এবং আরসেপ মার্কেটে যদি আমরা এই শূন্য শুল্ক সুবিধাটা নিয়ে এই বিনিয়োগটা যদি সেখানে যদি পণ্য রপ্তানি করতে পারি। বিমস্টেক আগামী কিছুদিন কিভাবে চলবে তার একটা দিক নির্দেশনার ব্যাপারও আছে, একটা ঘোষণা বলছেন, তার একটা ডিক্লারেশন থাকবে। এছাড়াও বিমস্টেক কেমন চলেছে, এখানে এসডিজি নিয়ে আমরা এই অঞ্চল কতটা অগ্রগতি করতে পেরেছি, কিভাবে পারস্পরিক বিশ্বাসযোগ্যতাটা বাড়ানো যায়, গ্লোবালাইজেশনের যে প্রক্রিয়াটা আছে এটাকে কিভাবে আরো ইনক্লুসিভ করা যায়। আঞ্চলিক রাজনৈতিক জোট হিসেবে গুরুত্ব বাড়ছে বিমস্টেকের। তাই বহুপাক্ষিক এই সম্মেলনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বেশ কিছু বৈঠক সেরে ফেলতে পারেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা। এমনকি মিয়ানমারের জান্তা সরকার প্রধানের সাথে প্রথমবারের মতো বৈঠক হতে পারে অনেক নেতার। সিঙ্গাপুরের সাথেও আমরা দ্বিপাক্ষিক আলাপ আলোচনা শুরু করেছি, সেটাও ঠিক আছে। সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে বিমস্টেকের এই যে সুযোগটা যেটা সৃষ্টি হয়েছে, এবং বিমস্টেকে হলো আমাদের বাংলাদেশে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশনগুলোর যেই হেডকোয়ার্টার আছে তার মধ্যে একটা হলো আমাদের বিমস্টেকে, আর বোধহয় নাইও। সো এখানে কিন্তু আমাদের একটা ন্যাচারাল আমাদের একটা অ্যাডভান্টেজও থাকার কথা। আস্থার জায়গাটা তৈরি হলে সম্পর্কটা স্বাভাবিক জায়গায় আসতে পারে। এখানে তারা ওখানে ডিটেলস নিয়ে আলাপ আলোচনা করবে সেটাই মনে করছি না। পারস্পরিকভাবে যদি তারা আস্থা বোধ করেন একে অপরের উপর, তাহলেই আমার ধারণা সম্পর্ক স্বাভাবিক হতে পারে, এবং আমাদের দিক থেকে তো আমরা উদ্যোগী হয়েই আছি। ব্যাংকক বিমস্টেক সম্মেলন শেষে ৪ এপ্রিল সংস্থাটির সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ। তৌহিদ হোসেন, স্বাগত রাতের বাংলাদেশে। যেন কিছুতেই সংঘর্ষ থামানো যাচ্ছে না হবিগঞ্জে। লাখাইয়ের পর এবার রাতের আধারে টর্চ জেলে সংঘর্ষ জড়ায় বাহুবলের কয়েক গ্রামের মানুষ। ৩ ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে আহত অর্ধ শতাধিক। পুলিশ জানায় বিকেলে মিরপুর বাজারে বানিয়াগাঁও ও চাইরগাঁও গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে। শত শত গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা করে। এতে যোগ দেয় আশপাশের আরও কয়েক গ্রামের মানুষ। ভাঙচুর করা হয় ব্যবস্থা প্রতিষ্ঠান ও বেশ কিছু দোকানপাট। পরে যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কি নিয়ে সংঘর্ষ তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
কি জন্য মাইন্ড করছে তো আমরা জানি না। আমাদের এসপি মহোদয়, ওসি মহোদয় যথেষ্ট সহযোগিতা করছে এবং আমাদের সেনাবাহিনীর লোকজন আসার পরে আমরা দুই পক্ষকে আমরা বিতাড়িত করতে সম্ভব হয়েছি। পুলিশ সেনাবাহিনী যৌথভাবে আমরা কাজ করতেছি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের কারণে এখন উদ্ঘাটন করতে পারি না। আর এই ছিল রাতের বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।